ফলে একটাই জিনিস আছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার জন্য পরিকল্পিতভাবে ভাঙড়কে শেষ। আমার বলা বক্তব্য ৭৭টা বিজেপির এমএলএ আছে, ১৮টা ১৬টা বিজেপির এমপি আছে, সেটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু একটাই বিধানসভার মুসলিম জনমুখ প্রতিবাদী মুখ তরুণ তুর্কি বিধায়ক এবং উচ্চশিক্ষিত নর্মাল ভদ্র মানুষ, তার নামে যে সমস্ত বাজে বাজে ভাষাগুলো তার বারবার বলছে, যেটা নওশাদ বলতে পারছে না। নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ, তাহলে তার এলাকায় কেন একটা থানা ভেঙে 11টা থানা হলো? কেন ক্যানিং পূর্ব এবং ভাঙড় মিলে ৩৪,০০০ মানুষের মিথ্যা মামলা হলো? জবাব দিতে পারবে? পশ্চিমবঙ্গে ২৯৪টা বিধানসভার অন্য অন্য বিধানসভায় সেগুলো নেই কেন? তার কোনো উত্তর নেই, তার কোনো জবাব নেই এদের কাছে। সেই সব জবাব তারা দিতে পারবে না। ফলে ওদের এই দ্বিচারিতা মানুষ বুঝেছে। 2026-এর কথা মাথায় রেখে তারা পাগল হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রধান মুখ হিসাবে উঠে এসেছে নওশাদ সিদ্দিকী, এটা বলার অবকাশ নেই। এখন অন্যান্য যে সমস্ত দলগুলো আছে, সিপিএম, কংগ্রেস, এসওসিআই, এমআইএম, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, আরও বিভিন্ন দল, ফলে তারা এখন বুঝেছে সমস্ত দলের মধ্যে মানুষের মধ্যে একটা গ্রামে দেখছি আমরা লক্ষ্য করে যদি 1000 ভোটার থাকে তো 700 ভোটার নওশাদ নওশাদ করে পাগল। ফলে এই যে মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, যেমন আয়লা লায়লা বুলবুলি আমপান ঝড় আছে, সেই ঝড় কালো মেঘ হলে মানুষ ভয় পায় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, ভয়তে পালাচ্ছে। ফলে এখন বাংলার মানুষের মধ্যে সেই কালো মেঘ তৈরি হয়ে গেছে, একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে গেছে। মানুষ চায় যে সমাজের সঙ্গে আজ থেকে 15 বছর আগে ইন্টারনেট ছিল না, এত মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড ছিল না, সবাই কিপ্যাড ফোনে ফোন করতো, আগে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতো। আর এখন আগে লোক সাইকেল চড়তো, এখন বাইক ছুটছে। ফলে সমাজের সাথে সব পরিবর্তন হয়েছে। মানুষ চাইছে একটা তরুণ তুর্কি মুখ, যেখানে যাচ্ছে জনজোয়ার। দেখুন গত আগের দিন মুর্শিদাবাদ জেলা রেজিনগর গেছে, সেখানে একদম মিনি ব্রিগেড তৈরি হয়ে গেছে। কে কোন দল করে দেখেন, দল বেড়ে গেছে তার কথা শুনতে, আবেগ শুনতে। দেখুন আজকে যদি বলি, আমি আইএসএফ করি না ভাই, পরিষ্কার কথা। আমি একজন সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়তুল উলামাদের কর্মী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক। আমি আইএসএফের লোক নয়, আমি আইএসএফ করি না। কিন্তু আইএসএফের যে ভালো দিক যেটা বলছে নওশাদ সিদ্দিকীর, সেটা তো বলার অবকাশ নেই। সে একজন শিক্ষিত নর্মাল ভালো ছেলে, তার যে মূল বক্তব্য, সেই বক্তব্য যদি মিলাই, সে বলছে আমরা নেতারা টিভিতে একসঙ্গে ডিবেটে বসতে পারবো, বিতর্কিত বসতে পারবো, একই বিধানসভার সিটে বসতে পারবো, একসঙ্গে হেসে খুলে চলতে পারবো। তাহলে গ্রামের সাধারণ মানুষ অন্যায় কোথায় করেছে? কেন সেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা একসঙ্গে চায়ের দোকানে বসবে না? কেন একসঙ্গে চলবে না? তার বার্তা তো সেটাই বলছে, আমরা মারামারি করি না, তোমরা করবে কেন? আর এরা কি করছে? এরা ওর বলছে বোম বন্দুক নিয়ে তৈরি থাকো, এর বলছে অস্ত্র নিয়ে তৈরি থাকো। এই বিভ্রান্ত কেন হবে? এই বিভ্রান্তর জন্য এটা আমরা ধিক্কার জানাই। আমরা সামাজিক মানুষ হিসাবে বলি, রাজনীতির জায়গা থাক, কিন্তু মানুষকে বাঁচানো মানবিক কর্তব্য, সেই কথাটাই তারা ভুলে যাচ্ছে। তারা রাজনৈতিক স্বার্থের জন্য খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, বিভিন্ন রকম কথা লুইয়ে দিচ্ছে, এগুলো ঠিক জিনিস নয়। রাজনৈতিকগতভাবে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করতে হবে, পশ্চিমবঙ্গে 294টা বিধায়ক, আপনি দুবারের বিধায়ক, এর আগে 50 কোটি টাকার কাজ করতে পেরেছিলেন? 100 কোটি বলছে, আমি তার হাফ বলছি। আপনি 50 কোটি টাকা একসঙ্গে চোখে দেখেছেন না একসঙ্গে কাজ করেছেন? মানুষের মেরে মুড়ে অনেক টাকার মালিক হয়েছেন, সেই কথাটা ভেসে আসছে মুখ থেকে। 100 কোটি টাকার চড় বিক্রি করে অনেক লাভ করেছে, নদীর চড় ভরাট করে, হ্যাঁ, তারপর বিভিন্নভাবে অবৈধভাবে সব করেছে। রাস্তায় 10 ইঞ্চি মাল দেওয়ার কথা, সেখানে 5 ইঞ্চি দিয়ে নিজের ভাইকে দিয়ে টেন্ডার করিয়ে সেই টাকাগুলো হিসাব ভাগ পেয়েছে। সেই কথাটাই মাথায় চলে আসছে, তাই বলছে 100 কোটি টাকার কাজ করব। তাহলে পশ্চিমবঙ্গে যদি শওকত মোল্লা 100 কোটি টাকার কাজ করতে পারতো, তাহলে আগেরবারে করতে পারেনি কেন? নিজের বিধানসভা করতে পারেনি কেন? তাহলে সারা পশ্চিমবঙ্গে 294টা আর বিধায়কগুলো করতে পারেন কেন? মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা করতে পেরেছে? জিজ্ঞাসা করুন তো। তার যে আইনমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তারা করতে পেরেছে? তার যে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অন্য মন্ত্রীরা করতে পেরেছে? কোনো মন্ত্রী পারেনি। তার অন্যান্য যে সমস্ত সাংসদ, জয়নগর লোকসভা কেন্দ্রের যে সাংসদ, সে 100 কোটি টাকার কাজ করতে পেরেছে? যদি করতে পারে, তাহলে দক্ষিণ চব্বিশ প্রত্যেকটা রাস্তাঘাটে এত বেহাল অবস্থা কেন? যেরকম পক্স হলে হোঁচট খায়, দক্ষিণ 24 পরগনায় একটা রাস্তাঘাটের গ্রামের অবস্থা দেখুন, হসপিটালগুলোর অবস্থা দেখুন, হাজার হাজার মানুষকে লাইন দিয়ে তারা সারাদিন গিয়ে ওই 2টো সর্দি জ্বর কাশির ট্যাবলেট ছাড়া আর পাচ্ছে না। কেন? তাদের 5টা ওষুধ হলে 2টো ওষুধ হসপিটাল থেকে 3টে ওষুধ লিখে দিচ্ছে বাইরে থেকে। একটা গরিব মানুষ 500 টাকা মজুরি খেটে তার নিজের সংসার চলে না, তাহলে ছেলে মেয়ে চিকিৎসা করাবে কী করে? আর ভালো স্কুলে পড়াশোনা করে কী করে? 100 কোটি টাকার কাজ করার যদি ক্ষমতা থাকে, তাহলে ডিএ দিতে পারছে না কেন? 100 কোটি টাকার যদি কাজ করার ক্ষমতা থাকে, তাহলে একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন? 100 কোটি টাকার যদি কাজ করা থাকে, তাহলে বহু গরিব মানুষের বারবার তাদের সার্ভে করার পরে আজও সেই গরিব মানুষগুলো ইন্দিরা গীতাঞ্জলি ঘর থেকে বঞ্চিত হয়েছে কেন? বলতে পারবে? আজ বিধবা ভাতা প্রতিবন্ধী সহ অন্যান্য মানুষরা বঞ্চিত হয়েছে কেন? ফলে এই নাটক, তার মুখের কথার সঙ্গে আর কাজের কোনোটা মিল নেই। বরং এটা বলতে পারে
তার মুখ আর মুখোশ দুটো আলাদা। আমি বলতে চাই শওকত মোল্লা একজন মুসলমান, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মুসলমান, ববি হাকি একজন মুসলমান, যতগুলো মুসলিম প্রতিনিধি আছে না তৃণমূলে, তাদের দ্বারাই কত মুসলমান উপকৃত হয়েছে বলে তো হিন্দু দলিত আদিবাসীদের উপকার করবে পরে। আজকে যদি বলা যায় তাদের দপ্তর থেকে কটা মুসলমান চাকরি পেয়েছে, কজন বেকার সমস্যার সমাধান হয়েছে, মানুষ বহুমুখী রোজগারের জন্য বহু প্রজেক্ট তৈরি করা যায়, যেমন কৃষি বহু ফসলের তাদের উপার্জন করা যায়, কৃষি লোন দিয়ে তাদের ট্রেনিং দিয়ে সার বীজ ধান সবজি সমস্ত বীজ দিয়ে অনেক কিছু করানো যায়। কিন্তু কোন কোন এলাকায় সেই সার্ভে করে কটা কৃষি উন্নয়ন গড়ে তুলতে পেরেছে দেখা চাষের, সে তো একটা গ্রামের ছেলে পারলো না, নাম্বার 1। নাম্বার 2, মৎস্য এলাকায় যদি একটা মানুষের পুকুর কাটার লোন দিয়ে বা মৎস্য চাষির ট্রেনিং দিয়ে তাকে একটা ভালো প্রজেক্ট করে মাছের ব্যবসা করে একটা ভালো টাকা রোজগার করানো যায়, সেই কজনকে করেছে বেনিফিশিয়ারি সেই জায়গা থেকে করতে পারিনি, আজকে ছেড়ে দিলাম এটা। আবার যদি বলা যায় ক্ষুদ্র শিল্প কুটির শিল্প বলতে কি 10টা 20টা 50টা করে প্রত্যেকটা এলাকা করে একটা করে ক্যাম্প হবে, মেশিন থাকবে, সেখানে বিনা পয়সায় সেলাই, ফুল তৈরি করা, দর্জির কাজ, জুতোর কাজ, প্লাস্টিকের চামড়ার ব্যাগের কাজ, বিভিন্ন ইত্যাদি কাজ, হ্যাঁ, ধূপকাঠি তৈরি করা, প্যাকিং করা, বিভিন্ন রকম খাবার টাবার তৈরি করা ইত্যাদি অনেক রকম প্রজেক্ট আছে। সেই প্রজেক্ট থেকে কত বেকার সমস্যার সমাধান হয়েছে? একটাও হয়নি। ফলে পশ্চিমবঙ্গে পরপর বেকার হয়েছে। তাই আজ সেই মানুষগুলো তাদের অন্ন জোগাড় করতে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ হারাতে হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ উড়িষ্যা গিয়ে মার খাচ্ছে, আর এখানে 100 কোটি টাকার গল্প শোনাচ্ছে। একজন মুসলমান, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মুসলমান, ববি হাকি একজন মুসলমান, যতগুলো মুসলিম প্রতিনিধি আছে না তৃণমূলে, তাদের দ্বারাই কত মুসলমান উপকৃত হয়েছে বলে তো হিন্দু দলিত আদিবাসীদের উপকার করবে পরে। আজকে যদি বলা যায় তাদের দপ্তর থেকে কটা মুসলমান চাকরি পেয়েছে, কজন বেকার সমস্যার সমাধান হয়েছে, মানুষ বহুমুখী রোজগারের জন্য বহু প্রজেক্ট তৈরি করা যায়, যেমন কৃষি বহু ফসলের তাদের উপার্জন করা যায়। শওকত মোল্লা নিজের বিধানসভার এলাকার যদি 3 লক্ষ মানুষ থাকে তো 2 লক্ষ মানুষ বাইরে যেতে হয় রোজগার করতে। যদি তার 100 কোটি টাকার কাজ করার ক্ষমতা থাকতো তাহলে নিজের এলাকার মানুষ চাকর বাকর লেবার মজদুরি করার জন্য নিজের জেলা ছেড়ে রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে চলে যেত না। ফলে প্রথম আগে নিজের বিধানসভার মানুষ যাদের ভোট নিয়ে বলছে আমি ক্ষমতায় এসেছি, সেই মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য সুখ শান্তির জন্য একটু ভাবুক, সেগুলো আগে করে দেখাক, তারপর অন্য বিধানসভায় গাল গল্প দেবে পরের কথা। ফলে একটাই জিনিস আছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার জন্য পরিকল্পিতভাবে ভাঙড়কে শেষ। আমার বলা বক্তব্য 77টা বিজেপির এমএলএ আছে, 18টা 16টা বিজেপির এমপি আছে, সেটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু একটাই বিধানসভার মুসলিম জনমুখ প্রতিবাদী মুখ তরুণ তুর্কি বিধায়ক এবং উচ্চশিক্ষিত নর্মাল ভদ্র মানুষ, তার নামে যে সমস্ত বাজে বাজে ভাষাগুলো তার বারবার বলছে, যেটা নওশাদ বলতে পারছে না।